রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, প্রত্যাবাসনেই সংকটের সমাধান। শরণার্থী শিবিরে জাতিসংঘ মহাসচিব, বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, ধর্ষকের পোড়া বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি রিজভির। শতভাগ অনলাইনে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, 20 মার্চ পর্যন্ত মিলবে 33,000 আসন। কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ। এবং জমে উঠেছে রাজধানীবাসীর ঈদ কেনাকাটা, চুরি ছিনতাইয়ের ভয়ে দিনের বেলাতেই এবার কেনাকাটা সারছেন ক্রেতারা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এর আগে এক ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। আমানুল হক বাবুল ও আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করা এবং রোহিঙ্গাদের অধিকারকে সম্মান করা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসব কথা বলেন অ্যান্তনিও গুতেরেস। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected. এরপর কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব। Talking to all countries in the world that can support us in order to make sure that. এর আগে দুপুরে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যান্তনিও গুতেরেস। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এরপর লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ প্রত্যয় জানান। এছাড়া সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ সময় উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন গুতেরেস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে তারা এ বৈঠক করেন। এ সময় বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজারের পথে রওনা হন। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন তারা। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। শিশু আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। ধর্ষকের পোড়া বাড়িটিও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কেউ ঢিল ছুটছেন, কেউ দেয়াল ভাঙছেন, কেউ বা গালাগাল করছেন। 12টি গাছও কেটে ফেলেছে স্থানীয়রা। সবার দাবি দ্রুততম সময়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
মাগুরায় পাশবিক নির্যাতনে ৮ বছরের শিশুটির মৃত্যুতে ধর্ষকের পোড়া বাড়িতে ফের ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন আঙিনার অন্তত ১২টি গাছ কেটে ফেলে। এ সময় পোড়া বাড়িতে অনেকে ঢিল ছুঁড়ে ক্ষোভ জানান, কেউ বা ঘরের দেয়াল ভেঙেছেন, অনেকে আবার ধর্ষকের নাম ধরে গালাগাল করতে দেখা যায়। বিক্ষুব্ধ জনতা এ সময় আসামিদের ফাঁসির দাবি জানান। আগামীতে এই ঘটনা যেন না ঘটে তার দাবিও জানান সবাই। মানে যে কাজগুলো করছে এগুলো মানুষ করে না, এটা অমানুষিক কাজ। যে এগুলো দেখতেছি তারই একটা বহি প্রকাশ। ও যে কাজ করেছে আমরা ওর ফাঁসি চাই। বাসাতে পুরাইছে, এটা আমি শান্তি না, সন্তুষ্ট না। তার ফাঁসি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এদিকে শিশু আসিয়ার মৃত্যুতে মাগুরা শ্রীপুরে জারিয়া গ্রামে এখনো চলছে মাতম। শোক বিহল সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে আসছেন প্রতিবেশী, স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। সবার একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। নাতিন যে মৃত্যু গ্রহণ হয়েছে এর আমরা সুস্থ সংক্ষেপে 2-1 দিনের মধ্যে ফাঁসির বিচার চাই। একটাই দাবি আছে, যেভাবে আমার বাচ্চার মারিছে ওরও সেভাবে আপনাদের কাছে এটুকু। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষোভের মুখে তারা সেখানে যেতে পারেনি। গত ৫ মার্চ রাতে ধর্ষণ ও নিপীড়নের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে ৬ দিনের যুদ্ধ শেষে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় শিশুটি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শিশু আসিয়া নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বিব্রত করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন তানজিদ ভুইয়া। সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে নির্যাতিত মানুষের সহায়তায় সেল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ব্যারিস্টার কায়সার কামাল ও ডাক্তার রফিকুল ইসলাম। অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল, তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে। সংবাদ সম্মেলনে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরা নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন। এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে বিএনপি সরকার গঠন করে শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসান সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতায় আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। নির্যাতনের শিকার মাগুরার শিশু করুণ ইতিহাসের নিষ্ঠুর সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে, টাকা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাংবাদিক ও রাজনীতিবিদরা স্বচ্ছ থাকলে সমাজ দ্রুত এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শিশু আসিয়ার ধর্ষণের ঘটনার মতো সব অপরাধের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে সোচ্চার থাকতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর ইফতার মাহফিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এসইউ সেলিমের প্রতিবেদন। বাংলা একটা শব্দ আছে, সদস্যদের সম্মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাগররনী হত্যা সহ সব অপরাধের বিষয়ে সাংবাদিকদের আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবে না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। সংবাদপত্রের দুটি দিক থাকে, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজটা মেহরবানি করে অবিকল ডেলিভারি দেন, আর ভিউজে আপনি যা চান সেটা তুলে ধরেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনার মতো অন্য সব খুন, ধর্ষণ ও অপরাধের বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা মানে কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। ইফতার মাহফিলে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ডিআরইউর সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। শতভাগ অনলাইন পদ্ধতিতে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 20 মার্চ পর্যন্ত প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257 আসনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর 24 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। তবে কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন অনেকটাই ফাঁকা। দেখা যায়নি অগ্রিম টিকিটের জন্য চিরচেনা উপচে পড়া সেই ভিড়। 20 মার্চ পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল 8টায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর 2টা থেকে। 15 ও 16 মার্চ দেওয়া হবে 25 ও 26 তারিখের টিকিট। 27 ও 28 মার্চের টিকিট পাওয়া যাবে 17 ও 18 মার্চে এবং 19 ও 20 মার্চ পাওয়া যাবে 29 ও 30 তারিখের টিকিট। 24 মার্চ থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা। সারা দেশে প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টি টিকিট ছাড়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন। 43টা আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রায় আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগি পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরও কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি। টিকিট কালোবাজারি বন্ধে নানা উদ্যোগের কথাও জানান তিনি। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে, যাতে আমাদের এর আগে বিভিন্ন সময় কাউন্টারে টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া এবং অনেকটা মানুষ সাধারণ যাত্রীরা সম্মানিত যাত্রী সাধারণ এটা সুফল পাচ্ছেন। 24 মার্চ থেকে 25টি মেইল এক্সপ্রেস ট্রেনের 12,000 টিকিট প্রতিদিন অফলাইনে পাওয়া যাবে বলেও জানান তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। চুরি ছিনতাইয়ের ভয়ে এবছর দিনের বেলাতেই কেনাকাটা সারছেন ক্রেতারা। বরাবরের মতোই এবারও আছে জিনিসপত্রের বাড়তি দামের অভিযোগ, তবে তা মানছেন না বিক্রেতারা। অন্য বছরের তুলনায় এবছর ক্রেতা সমাগম কম বলেও দাবি বিক্রেতাদের। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীর বিভিন্ন শপিং মলের শোরুমে শোভা পাচ্ছে নানান ধরনের পাহাড়ি পোশাক। হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পসরা সাজিয়েছেন দোকানিরা। শুক্রবার ছুটির দিনে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের পোশাক, জুতা, কসমেটিক সব দোকানেই তুলনামূলক ভিড় দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। বাবা মায়ের হাত ধরে শিশুরাও মার্কেটে ঘুরছে নিজেদের পছন্দের পোশাকটি কিনতে। চাহিদা মতো পোশাক পেয়ে ভালো লাগার কথাও জানায় তারা। আমার অনেক ভালো লাগছে, আমি আমার আম্মুর জামা কিনতে এসেছি। আমি 4টা ড্রেস কিনছি, সুন্দর সুন্দর ড্রেস পাওয়া গেছে, আমি অনেকগুলাই কিনছি, পর কিনবো দেখছি। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে এবছর দিনের বেলায় কেনাকাটা করতেই পছন্দ করছেন অনেকে। দেশের পরিস্থিতি আগের থেকে অনেকটা খারাপ আছে, তো বেসিক্যালি সে কারণে এখন সন্ধ্যার পরে শপিং করার জন্য অতটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। এই কারণে আমরা দিনের বেলাটাকেই পারফেক্ট মনে করছি। দিনের বেলায় যদি একটু শপিংটা করে একটু ডান করা যায় তো সেফলি বাসায় পৌঁছাবো, সেটার একটা টেন্ডেন্সি থাকে। এবারও জিনিসপত্রের দাম বেশি বলে অনুযোগ করেন তারা। দাম তো হবেই, তারা লাভ করার জন্যই বসে আছে। ছুটির দিন হলেও আজকে তেমন
ভিড় নাই, আমরা খুব স্বস্তির সঙ্গেই কেনাকাটা সারছি। গতবারের তুলনায় এবার কেনাকাটা করতে কমফোর্টেবল ফিল হয়েছে। তবে তা মানতে নারাজ বিক্রেতারা। তারা বলছেন দাম আগের মতোই আছে, এবছর বরং ক্রেতা সমাগম কম হচ্ছে। এখনো যত রমজান আসছে ওই অনুযায়ী কাস্টমার পাচ্ছি না আমরা। গত বছর আমরা যেরকম কাস্টমার পেয়েছি এবছর তার তুলনায় আমরা কম পেয়েছি। গরম অনেক, আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখন তো দেশে অনেক কিছুই চলতেছে, তার জন্য এখন আর আগের মতো কাস্টমার হচ্ছে না। তবে রোজার অর্ধেকটা গড়ানোর পর ক্রেতা সমাগম বাড়বে বলেও আশা জানান বিক্রেতারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিএনপি জনগণের দল এখন থেকে রাজপথের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মের লড়াই করার কথাও জানান তিনি। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবীর পারিবারিক ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর আমন্ত্রণে অংশ নেন ওলামা মাশায়েখ, গুম পরিবারের সদস্যরা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ দলের অন্য নেতারা। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের আনাচে কানাচে যারা ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ করতে পারবো। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নবী খান সোহেল বলেন, বিএনপি জনগণের দল, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও জানান তিনি। ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, আমরা জনগণের সাথে থাকি, জনগণের পক্ষে থাকি, বিদেশের দালালি করি না, এটা আমাদের অন্যায়, এটা আমাদের অপরাধ, এই জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মিডিয়া ক্রু এবং বিএনপিকে নিয়ে সামাজিক অপপ্রচারের বিরুদ্ধেও কথা বলেন হাবিবুন নবী খান সোহেল। যারা মিডিয়া ক্রু করতে চায়, আপনারা কজন? 5 জন মিলে চেষ্টা করবেন। আমরা যদি চাই 100 জন মিডিয়ার সাংবাদিক ভাইরাই আমাদের পক্ষে দাঁড়াবে। তারা দেখেছে কিভাবে অন্যায় হয়েছে আমাদের উপর বিগত 15-16টি বছর। এদিকে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম খায়ের আয়োজনে জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করেছেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইউক্রেনের সঙ্গে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে একে প্রতারণা বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেফতার করায় নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ করেছে ইহুদিপন্থীরা। এ সময় কমপক্ষে 100 জনকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত, তবে তার আগে সংঘাতের সমাধান জরুরি বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে বিস্তারিত আলাপ করার জন্য যুক্তরাষ্ট্রকে ইঙ্গিতও দিয়েছেন পুতিন। এর আগে সৌদিতে যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। পুতিনের এ মনোভাবকে প্রতারণা বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তির দাবিতে নিউ ইয়র্কের বিক্ষোভ করেছে ইহুদি সংগঠন জুইশ ভয়েস ফর পিস। এ সময় সেখান থেকে কমপক্ষে 100 জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় মাহমুদ খলিলকে।
অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় 2 শিশু নিহত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করছে আফগান ক্রিকেট বোর্ডও। রমজানের পর এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় বসবে 2 ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত দেশের ক্রিকেটাররা। এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, এরপর পাকিস্তানের বিপক্ষে রয়েছে সিরিজ। এর মধ্যে বিসিবি পরিকল্পনা করছে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ আয়োজনের। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। মূলত সেটি হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। দিনক্ষণ ঠিক না হলেও এ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে দুটি দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। আফগান ক্রিকেট বোর্ডও এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। আফগান বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায় খুব সম্ভবত অক্টোবরের প্রথম দিকেই হতে পারে সেই সিরিজ। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ আয়োজনের চেষ্টা। তবে সাম্প্রতিক সময়ে নারীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইসিসিকে আফগান ক্রিকেটকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংস্থা। এরকম কোনো পদক্ষেপ আইসিসি নিলে বদলে যেতে পারে সবকিছু। টি-20 ফরম্যাটে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের এ পর্যন্ত দেখা হয়েছে 12 বার। বাংলাদেশের 5টিতে এবং আফগানরা জিতেছে 7টিতে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এটি ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও এক। রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, প্রত্যাবাসনেই সংকটের সমাধান। শরণার্থী শিবিরে জাতিসংঘ মহাসচিব। বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী। ধর্ষকের পোড়াবাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি রিজভির। শতভাগ অনলাইনে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। 20 মার্চ পর্যন্ত মিলবে 33,000 আসন। কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ। এবং জমে উঠেছে রাজধানীবাসীর ঈদ কেনাকাটা। চুরি ছিনতাইয়ের ভয়ে দিনের বেলাতেই এবার কেনাকাটা সারছেন ক্রেতারা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।